আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় বসে বসে সুন্দর একটা সময় কাটাচ্ছ এবং সাথে সাথে নিজেদের পড়ালেখাটাও চালিয়ে যাচ্ছ। বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় বীরগঞ্জ দিনাজপুরের পক্ষ থেকে যে অনলাইন ক্লাস কার্যক্রম চলছে, আজকের নবম ও দশম শ্রেণীর রসায়ন ক্লাসে আমি তোমাদেরকে পুনরায় স্বাগত জানাচ্ছি। সবাইকে স্বাগত। যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এই ক্লাসটা শুরু করার আগে আমরা আজকে যে অধ্যায়টা পড়ব, তার আগে অধ্যায়ের শুরুতে আমরা দুটো ছোট ছোট ভিডিও ক্লিপ দেখে নেব। তোমরা জানো, একটা দেশ তখনই খুব উন্নত দেশ যদি তার খনিজ সম্পদ অঢেল থাকে, অর্থাৎ যেসব দেশের খনিজ সম্পদ প্রচুর, যেমন আমরা মধ্যপ্রাচ্যের দিকে তাকালে দেখব যে তারা প্রচুর তেলের মালিক। আমাদের বাংলাদেশও কম না, বাংলাদেশেও প্রাকৃতিক গ্যাস আছে এবং সমুদ্র সীমার মধ্যে প্রচুর পরিমাণে খনিজ থাকার সম্ভাবনা। সে বিষয়ে আমরা একটু ভিডিও দেখব। তো দেখো, এখানে একটা চার্ট দেওয়া আছে, তো শুরু করব। বাংলাদেশ তো বটেই বিশ্বের একমাত্র ভূগর্ভস্থ কঠিন শিলার খনিটি উত্তরের জেলা দিনাজপুরে। দেশ স্বাধীনের পর 1974 সালে এখানে কঠিন শিলার বিপুল মজুদের তথ্য উঠে আসে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সমীক্ষায়। 2 দশক পর 1994 সালে উত্তর কোরিয়ার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রাথমিকভাবে খনির কার্যক্রম শুরু করলেও তা হোঁচট খায়। পেরিয়ে যায় বেশ কবছর। সবশেষ 2013 সালে পাথর সমৃদ্ধ এই খনির উন্নয়নে বাংলাদেশ ও বেলারুশের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম বা জিটিসির সাথে চুক্তি করে খনি কর্তৃপক্ষ ও পেট্রোবাংলা। সেই থেকে প্রতিদিন 3 শিফটে প্রায় 1000 ফিট নিচ থেকে চলছে উত্তোলন কাজ। শুক্রবার খনিতে নতুন পাথরের স্তর বা তো আমরা জানি বড় পুকুরিয়ায় কয়লা খনি আছে, তবে সেখানে খনিজ পাথরও পাওয়া গেছে। এখন আমরা এই প্রাকৃতিক সম্পদের উপর আর একটা ভিডিও দেখব। বর্তমান সরকারি গৃহীত পদক্ষেপের ফলে আন্তর্জাতিক আদালতের রায়ে 2012 সালে মিয়ানমার এবং 2014 সালে ভারতের সাথে সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হয়। চট্টগ্রাম উপকূল থেকে 304 নটিক্যাল মাইল পর্যন্ত মহীশূরে অবস্থিত সকল প্রকার প্রাণীজ ও খনিজ সম্পদের উপর এখন একচ্ছত্র অধিকার বাংলাদেশের। বিভিন্ন গবেষণা থেকে এরই মধ্যে ধারণা করা হচ্ছে বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমানায় অন্তত 13টি স্থানে রয়েছে মূল্যবান বালু, ইউরেনিয়াম ও থোরিয়াম। অগভীরে জমে আছে ক্লে, যা দিয়ে তৈরি হয় সিমেন্ট। ধারণা করা হচ্ছে এর পরিমাণ হিমালয়কেও হার মানাবে। বঙ্গোপসাগরের তলদেশে শুধু তেল, গ্যাস ও খনিজ সম্পদই নয়, মৎস্য আহরণেও বিপুল সম্ভাবনা দেখছে বাংলাদেশ। দেশের স্থলভাগে 250 প্রজাতির মাছ পাওয়া গেলেও সমুদ্রে রয়েছে 475 প্রজাতির মাছ। এছাড়া সমুদ্রের প্রবাল, শামুক, ঝিনুক, শ্যাওলার অর্থনৈতিক গুরুত্ব কম নয়। এখন মোটামুটি একটা পর্যায়ে এসেছি যেটা জানি যে আমাদের এই বিশাল সমুদ্র এলাকায় কি পরিমাণ মৎস্য সম্পদ বা অন্যান্য প্রাকৃতিক সম্পদ আছে, এবং আমাদের এটা আমরা যদি সঠিকভাবে আহরণ করতে পারি তাহলে আমাদের বাংলাদেশের এই যে বিশাল যে জনসংখ্যা, আমাদের যে ছোট আয়তনের দেশ, সেই তুলনায় আমাদের এই যে বিরাট সমুদ্র, এটা দিয়ে আমরা কিন্তু আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখতে পারবে। এইটা কিন্তু আমরা ইতিমধ্যে বের করতে পেরেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের দেশেও কিন্তু প্রচুর খনিজ সম্পদ আছে। এই যে খনিজ সম্পদ অর্থাৎ খনিজ কাকে বলে, এই বিষয়টি হচ্ছে আমাদের আজকের পড়ালেখার বিষয়। আমরা আজকে করব খনিজ সম্পদ এবং খনিজ সম্পদের মধ্যে ধাতু অধাতু, এই বিষয়গুলো আমাদের অধ্যায় 10-এর আলোচনা। তো আমরা অধ্যায়ের মধ্যে যাই, তার আগে আমার পরিচয়টি গতানুগতিকভাবে আবারও দিয়ে নিই। আমি মোহাম্মদ রুবেল হক, সহকারী শিক্ষক, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় বীরগঞ্জ দিনাজপুর। আমরা কতগুলো চিত্র দেখব। দেখো, গ্যাস সিলিন্ডার তোমাদের বাসায়, আমাদের সবার বাসায় ব্যবহার করা হয়।
কয়লা, তোমরা জানো আমাদের বাড়ির কাছেই দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনি আছে। হয়তো স্বপ্নপুরী বেড়াতে গিয়ে দেখেছো কয়লার স্তূপ। এটা হচ্ছে চীনামাটির পাহাড় আছে। আর এখানে কতগুলো মূল্যবান খনিজ পাথর দেওয়া আছে। এগুলো সবগুলোই কিন্তু সবগুলোই হচ্ছে মূল্যবান খনিজ সম্পদ। এখন কথা হলো খনিজ কাকে বলে, খনিজ কাকে বলবো আমরা। দেখো, খনিজ বলার আগে আমাদের নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র দরকার, যে সবগুলো আমরা প্রকৃতি থেকে, বিশেষ করে মাটির ভিতরে অথবা মাটির বাইরে বায়ুমণ্ডল থেকে এই বিভিন্ন ভাবে যে আমরা কালেক্ট করি, এই আমাদের প্রয়োজনীয় ধাতু অধাতু বিভিন্ন বস্তুগুলোই মূলত ধাতু অধাতু উপধাতু, এগুলো হচ্ছে খনিজ সম্পদ। তাহলে খনিজ সম্পদ কি? যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় এবং যেগুলো আমরা প্রকৃতি থেকে, বিশেষ করে মাটির উপরে বা নিচ থেকে কালেক্ট করি, সংগ্রহ করি, সেগুলো হচ্ছে খনিজ সম্পদ। তো খনিজ সম্পদের সমৃদ্ধ জানতে গেলে আমাদের ভূত্বকের গঠন, অর্থাৎ আমাদের পৃথিবীর যে মাটিটা স্তর আছে, এটা আসলে অনেকগুলো উপাদানের সমন্বয়ে গঠিত। তোমরা জানো আমাদের ভূত্বকে, বিশেষ করে ভূপৃষ্ঠে ভূত্বকে অনেক ধরনের জিনিস আছে। দেখো এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, যেখানে অক্সিজেন 46%, সোডিয়াম 3%, অন্যান্য হচ্ছে 2%, ম্যাগনেসিয়াম 2%, সিলিকন 27%, অ্যালুমিনিয়াম 5.4%, আয়রন 5%, ক্যালসিয়াম 4% এবং পটাশিয়াম 1%। পাশে আর একটা চিত্র দেওয়া আছে, ওখানে বাংলায় দেওয়া আছে। একই চিত্র দুটি দেওয়া আছে। তো দেখো ভূত্বকের গঠনে, অর্থাৎ ভূপৃষ্ঠের গঠনটাতে অনেক উপাদান আছে। কোন উপাদান কত পার্সেন্ট তার একটা আনুমানিক ধারণা, পরীক্ষিত একটা ধারণা দেওয়া আছে। তাহলে এই যে আমরা ব্যবহার করি সিলিকন, আয়রন, ম্যাগনেসিয়াম, এগুলো কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয়, আমাদের দেহের জন্য দরকার এবং আমাদের দৈনন্দিন কাজকর্মে, জীবন বিলাসিতার জন্য কিন্তু খনিজ সম্পদ অত্যন্ত জরুরি। তো প্রথমে আসা যাক খনিজ। খনিজ কাকে বলে আমরা জানলাম। তো খনিজ, আকরিক ও শিলা, এই তিনটি হচ্ছে আমাদের বিষয়। খনিজ কাকে বলে সেটা আমরা জানলাম, আকরিক ও শিলা কাকে বলে আমরা পরবর্তীতে জানবো। তো এখানে দেখো কতগুলো চিত্র দেওয়া আছে। সোনার বার তোমরা দেখতে পাচ্ছ, তারপরে ওখানে তেল, ওইদিকে আছে চুনা পাথর, তারপরে এইদিকে আছে লোহা। এগুলো সবগুলোই কিন্তু খনিজ সম্পদ। এখন এই খনিজ সম্পদগুলোর মধ্যে কিছু কিছু আমরা আকরিক থেকে কালেক্ট করি, কিছু কিছু আমরা শিলা থেকে কালেক্ট করি। শিলা বলতে কি? পাথর। তো আকরিক এবং শিলার সংজ্ঞাটা আমরা একটু জানবো। দেখো এখানেও বিভিন্ন খনিজ পদার্থ দেওয়া আছে। তাহলে খনিজ কাকে বলে? মূল্যবান ধাতু ও অধাতু সমূহ ভূগর্ভে কোন কোন শিলা স্তূপে প্রচুর পরিমাণে যৌগ মুক্ত মৌল হিসেবে স্তূপাকারে থাকে, এগুলোকে খনিজ বলে। খনিজ দুই প্রকার হয়ে থাকে, একটা মৌলিক খনিজ, একটা যৌগিক খনিজ। খনিজ কঠিন, তরল, গ্যাসীয় হতে পারে। শুধু যে খনিজ কঠিন হবে এমনটি না, কঠিন, তরল, গ্যাসীয় হতে পারে। যেমন প্রাকৃতিক গ্যাস, তরল বলতে পেট্রোলিয়াম, এগুলো হতে পারে। তো এখানে দেখো, এখানেও খনিজ কিছু চিত্র দেখা যাচ্ছে। তোমরা কি বলতে পারবে এগুলো কি? এগুলো মূলত হচ্ছে শিলা। শিলা বলতে পাথর বলা যায়। তো পাথর ভূগর্ভে, মানে ভূপৃষ্ঠের গঠন অনুসারে এই যে বিভিন্ন খনিজ পদার্থ, বিভিন্ন উপাদান থাকলো, এই বিভিন্ন উপাদানগুলো অনেক সময় একত্রিত হয়ে শক্ত বস্তু আকারে তৈরি হয়। এই শক্ত বস্তু আকারে যখন এগুলোকে পাওয়া যায়, সেগুলোকে মূলত আমরা শিলা বলি। তাহলে বিভিন্ন খনিজ পদার্থ মিশ্রিত শক্ত কণার মিশ্রণকেই বলবো আমরা শিলা। এখন আগ্নেয় শিলা হচ্ছে মূলত তিন প্রকার। তোমরা ছোট ক্লাসে হয়তো জেনেছো, শিলা, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, এটা তোমরা জেনেছো। আগ্নেয় শিলা কি? আগ্নেয় শিলা হচ্ছে আগ্নেয়গিরি থেকে যে লাভা বের হয়, জ্বলন্ত লাভা বের হয়, সেই গলিত লাভাকে আমরা বলি কি? ম্যাগমা। এই ম্যাগমা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যে শিলা সৃষ্টি হয়, সেটি মূলত হচ্ছে আগ্নেয় শিলা।
পাললিক শিলা হচ্ছে, তোমরা জানো, এই যে বিভিন্ন ঝড় বৃষ্টি হয়, বন্যা, দুর্যোগ, প্রাকৃতিক বায়ু প্রবাহ, এই বিভিন্ন কারণে যখন ভূপৃষ্ঠের বিভিন্ন পদার্থ পলি ধুয়ে গিয়ে পলি জমে, পলির মধ্যে বিভিন্ন ধরনের পাথরের সৃষ্টি হয়, সেই পাথরগুলোকে বলা হবে পাললিক শিলা। এবং আগ্নেয় শিলা আর পাললিক শিলা হাজার হাজার বছর ধরে বিভিন্ন রূপান্তরিত হওয়ার ফলে যে শিলা তৈরি হয় তাই হচ্ছে আমাদের রূপান্তরিত শিলা। তাহলে শিলা হচ্ছে 3 প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। এখানে একটা আগ্নেয়গিরি দেখা যাচ্ছে, আগ্নেয়গিরি থেকে লাভা বের হচ্ছে, এগুলোকে আমরা ম্যাগমা বলি। তো আগ্নেয় শিলা কাকে বলে আমি বললাম, তারপর তোমরা সংজ্ঞাটা একবার দেখে নিতে পারো। আগ্নেয়গিরি থেকে যে গলিত পদার্থ সমূহ মিশ্রণ বের হয় তাকে ম্যাগমা বলে। ম্যাগমা ঠান্ডা যখন গলিত পদার্থে পরিণত হয় তখন তাকে আগ্নেয় শিলা বলে। যেমন গ্রানাইট একটা আগ্নেয় শিলা, এর থেকে অনেক মূল্যবান খনিজ পাওয়া যায়। তারপরে এখানে পাললিক শিলা আছে। দেখো, পাললিক শিলা হচ্ছে আবহাওয়া বা জলবায়ু ইত্যাদির পরিবর্তনের ফলে বৃষ্টির পানি, বাতাস, কুয়াশা, ঝড় ইত্যাদির কারণে মাটির উপরিভাগের ভূত্বকের মাটি, বালু ইত্যাদি ধুয়ে যে কোনো জায়গায় পলি আকারে জমা হয়। তারপর পলির মধ্যে জমে থাকা কণাগুলো বিভিন্ন স্তরে স্তরে সজ্জিত হয়ে যে শিলার তৈরি হয় তাকেই বলা হবে পাললিক শিলা, যেমন বেলে পাথর। সর্বশেষে আসলো রূপান্তরিত শিলা। আমি সংজ্ঞাটা একবার বলেছি, তোমরা একটু দেখে নাও। আগ্নেয় শিলা বা পাললিক শিলা বিভিন্ন তাপ ও চাপে পরিবর্তিত হয়ে নতুন ধরনের যে শিলা তৈরি হয় সেগুলোকে বলা হয় রূপান্তরিত শিলা। যেমন কয়লা। তাহলে কয়লা কোন ধরনের শিলা? কয়লা হচ্ছে রূপান্তরিত শিলা। আশা করি মনে থাকবে এবং খুব সহজ বিষয়। খনিজ সম্পদ। তাহলে খনিজ সম্পদ কাকে বলে? আমরা দেখলাম খনিজ কাকে বলে, এবার খনিজ সম্পদ। দেখো, ভূপৃষ্ঠের অভ্যন্তর ভাগের শিলা স্তর থেকে মাটি খুঁড়ে যে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তাকে খনিজ সম্পদ বলে। যেমন সোনা, রূপা, কয়লা, খনিজ তেল, লোহা ইত্যাদি, এগুলা হচ্ছে আমাদের খনিজ সম্পদ। ভূপৃষ্ঠের অভ্যন্তর থেকে যেগুলো আমরা কালেক্ট করি, আমাদের নিত্য প্রয়োজনীয় সোনা, রূপা, কয়লা, খনিজ তেল ইত্যাদি, এগুলা হচ্ছে খনিজ সম্পদ। আর যে এলাকা থেকে খনিজ সম্পদ সংগ্রহ করা হয় সেটাকে বলা হবে খনি। এবারে আসা যাক আকরিক। আকরিক কি? আকরিক হলো যে সকল খনিজ থেকে সহজে এবং লাভজনকভাবে ধাতু বা অধাতু সংগ্রহ বা নিষ্কাশন করা যায় সে সকল খনিজকে আকরিক বলে। যে সকল খনিজ থেকে সহজেই এবং লাভজনকভাবে বিভিন্ন ধাতু অধাতু সংগ্রহ করা যাবে সেগুলোকেই বলা হবে আকরিক। যেমন বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা আকরিক, কিন্তু সকল খনিজ আবার আকরিক নাও হতে পারে। যেগুলাকে সহজে উদ্ধার করা যাবে না সেগুলা কিন্তু আকরিক হবে না। যেমন লোহার বিভিন্ন খনিজ আছে, যেমন দেখো এখানে ম্যাগনেটাইট, হেমাটাইট এবং লিমোনাইট, এই কয়েকটি হচ্ছে লোহার খনিজ। আর একটা আছে আয়রন পাইরাইটস। তো প্রথম তিনটি অর্থাৎ ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট এই কয়েকটিকে আমরা আকরিক বলবো, কিন্তু আয়রন পাইরাইটসকে আমরা আকরিক বলতে পারি না। কেন? আয়রন পাইরাইটস থেকে সহজেই আমরা আয়রনকে নিষ্কাশন করতে পারি না। সেটা নিষ্কাশন করতে গেলে আমাদের লাভজনক হয় না। আমাদের আকরিকের সংজ্ঞায় বলা হচ্ছে লাভজনক হতে হবে, অর্থাৎ একটা আকরিক থেকে আমরা যখন কোন ধাতু নিষ্কাশন করব সেটা যেন লাভজনক পদ্ধতিতে হয়, তখন সেটাকে আমরা আকরিক বলবো। তো আমরা অধ্যায়ের শেষে চলে এসেছি। সামনের দিন আমরা ধাতু নিষ্কাশন পড়ব। ধাতু নিষ্কাশন অর্থাৎ আকরিক থেকে কিভাবে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি, মূলত আমাদের এই অধ্যায়ের পড়ালেখা তেমনই হবে। সামনের দিনে সেটা আলোচনা করব। আজকে কিছু বাড়ির কাজ দিয়ে আজকে শেষ করি। দেখো, খনিজ কাকে বলে আমি বললাম, তোমরা শুনেছো, নিশ্চয়ই বলতে পারবা। সকল খনিজ আকরিক নয়, একটু আগেই আমরা শেষ করলাম, আশা করি সেটা বুঝতে পারবা। শিলা কাকে বলে? পাললিক শিলা কিভাবে গঠিত হয়
তাহলে এই কয়েকটি হচ্ছে আমাদের বাড়ির কাজ। তোমাদের আরেকবার দেখাই, এই কয়েকটি হলো বাড়ির কাজ। এগুলো তোমরা করলে আশা করি আমাদের প্রথম অংশ অধ্যায় 10-এর প্রথম অংশটা আলোচিত হয়ে যাবে। তো সামনে ক্লাসের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।